বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, দুর্গম পরিস্থিতিতে সবাই সুস্থ আছো। এই কামনা বা এই আশাবাদ ব্যক্ত করেই আমি শুরু করছি। তো শুরুতেই আসো কিছু কথা তোমাদের বলা দরকার। আসলে আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের প্রত্যেকটা মাসে একটা থিম ডায়লগ থাকে, সেটা হচ্ছে পিতামাতা ও শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এই মাসের থিম ডায়লগ। তো এটা আমি মনে হয় ইতিপূর্বে তোমাদের ক্লাসে একদিন আলোচনা করেছিলাম অনলাইন ক্লাসে। আজকে আবার নতুন করে তোমাদের বলছি। আসলে শুধু এটা যদি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আসলে এর কোনো ফল হবে না। আমাদের প্রত্যেকের উচিত এই থিওরিগুলো যথাযথভাবে প্রত্যেকেই যতটা সম্ভব মেনে চলা। পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য, এটা আমাদের সন্তান হিসেবে যেরকম প্রত্যেক সন্তানের উপরই এটা একটা অত্যাবশ্যকীয় কাজ, অনুরূপ যে তোমাকে শিক্ষা দিচ্ছে যে একটি অক্ষরও তোমাকে শেখাচ্ছে, সেও তোমার শিক্ষক, এবং তার সাথেও তোমার উত্তম আচরণ করাও বাধ্যতামূলক। তা আমরা সকলেই চেষ্টা করব পিতা মাতা এবং আমাদের গুরুজন বা শিক্ষককে সম্মান করার জন্য, তাদের খোঁজ খবর রাখার জন্য এবং তাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য। যাই হোক, আজকের ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু তা তোমরা দেখতেই পাচ্ছ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। ইতিপূর্বে যে ভিডিও ক্লাসগুলো এই অধ্যায় থেকে আপলোড করা হয়েছিল, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সেগুলোতে অ্যামাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, এই বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা জানবো 3 নম্বর কোষ বিভাজন, যেটা জীবজগতের মধ্যে তোমরা জানো যে জীবজগতের মধ্যে 3 ধরনের কোষ বিভাজন পাওয়া যায়। তার মধ্যে এক ধরনের হচ্ছে মিয়োসিস। এই মিয়োসিস সম্পর্কে জানবো। তো যে তথ্যগুলো এখানে আলোচনা করব সেগুলো আমি এখানে শুধু ধারাবাহিকভাবে লিখে নিয়েছি। চেষ্টা করব সবগুলো টপিকস ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। শুরুতেই জেনে নেই মিয়োসিস কি। মিয়োসিস হচ্ছে একটা কোষ বিভাজন যা উন্নত জীবের জনন কোষ উৎপাদনের জন্য এটা সংগঠিত হয়ে থাকে। যা উন্নত জীবের জনন কোষ উৎপাদনের জন্য এটা সংগঠিত হয়ে থাকে। তো এর সংজ্ঞাটা দেখো, যে কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর 2 বার, যে কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর 2 বার এবং সাইটোপ্লাজম 1 বার বিভাজিত হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়। অর্থাৎ অপত্য বলতে যে কোষটা সৃষ্টি হচ্ছে সেই কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিয়োসিস কোষ বিভাজন বলা হয়। তো এই কোষ বিভাজনটা দেখো, এখানে আমি 2টা স্টেপ কিন্তু অলরেডি তোমাদের সংজ্ঞার মধ্যেই দিয়ে দিয়েছি। নিউক্লিয়াস পরপর 2 বার এবং সাইটোপ্লাজম 1 বার বিভাজিত হয়। যেহেতু নিউক্লিয়াসটা 2 বার পরপর 2 বার বিভাজিত হয়, তার মানে নিউক্লিয়াসের বিভাজনটা হবে 2টা ধাপে। কয়টা ধাপে? 2টা ধাপে। একবার একটা কোষ বিভক্ত হবে, একটা কোষ বিভক্ত হবে, বিভক্ত হয়ে 2টা অপত্য কোষ তৈরি করলো, 2টা অপত্য কোষ তৈরি করলো। আর এই 2টা অপত্য কোষ দেখো, এখানে এটা যদি 2 সেট ক্রোমোজোম বহন করে তাহলে এই 2টা অপত্য কোষের ক্রোমোজোম থাকবে 1 সেট। এটা হচ্ছে মিয়োসিস 1। আমি বলে দিয়েছি যে মিয়োসিস কোষ বিভাজনটা 2টা ধাপে সম্পন্ন হয়, মিয়োসিস 1 আর একটা হচ্ছে মিয়োসিস 2। এই মিয়োসিস 1 ধাপে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এখানে যদি 2টা থাকে এখানে 4টা হবে, সরি 1টা করে হবে। অর্থাৎ এখানে 2 সেট ক্রোমোজোম যদি থাকে তাহলে এখানে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সেট হবে 1 সেট। দেন এই কোষগুলো আবার পুনরায় বিভক্ত হবে।
এটাও n সংখ্যক। এই ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাসও পাবে না, বৃদ্ধিও পাবে না, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। দেখো এখানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ এই অপত্য কোষ দুটার মাতৃকোষ কিন্তু এটা, অর্থাৎ এই নিউক্লিয়াসটায় যে কয়টা ক্রোমোজোম তা এই নিউক্লিয়াসের মধ্যেও বিদ্যমান। দেখো এখানে যদি একটু খেয়াল করো যে এখানে যতটা ক্রোমোজোম ছিল এই অপত্য কোষে কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে অর্ধেক। এটাকে আমি কি বলছি, মিয়োসিস 1, এটা হবে মিয়োসিস 2, একটা হচ্ছে মিয়োসিস 1, একটা হচ্ছে মিয়োসিস 2। এই মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এই দুই ধাপে যে সম্পন্ন হচ্ছে, এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক। তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে 2 সেট আছে, এখানে আছে 1 সেট, তার মানে এখানে যত সেট থাকবে তার অর্ধেক হয়ে যাবে। যেহেতু এখানে মাতৃকোষে এটা, অপত্য কোষ এটা, তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সবসময় মাতৃকোষের অর্ধেক হবে। এই জন্য এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। এখন আসলে যে এই কোষ বিভাজনটা ঘটবে কোথায়? এই কোষ বিভাজনটা ঘটবে, এই কোষ বিভাজনটা ঘটবে উন্নত জীবের জনন কোষ উৎপাদনের ক্ষেত্রে, যেমন প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু, এবং উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু এবং ডিম্ব। যে অঙ্গগুলো মূলত পরবর্তী জেনারেশন, বা যে কোষগুলো মূলত পরবর্তী জেনারেশন বা অপত্য জেনারেশনকে সৃষ্টি করতে ভূমিকা রাখে। তাহলে বুঝতে পারছো যে এই কোষ বিভাজনটা মূলত জনন কোষে সংগঠিত হয়, এবং জনন কোষ বিভাজনের ক্ষেত্রে নয়, জনন কোষ উৎপাদনের ক্ষেত্রে, কারণ জনন কোষ কখনো বিভাজিত হয় না। এরপরে আসো কিভাবে ঘটে, এই ব্যাখ্যাটা অলরেডি আমি এখানে দিয়েই দিয়েছি যে কিভাবে ঘটে। তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে চিত্র দেওয়া আছে, 20 পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে। 20 পৃষ্ঠার চিত্রটা যদি আমি রেখা চিত্র আকারে দেখাই তাহলে এটা এরকম হবে, আর যদি আমি সরাসরি আমাদের বইয়ের চিত্রটা এঁকে দেখাই তাহলে চিত্রটা হবে এরকম। এটা একটা মাতৃকোষ, এখানে ক্রোমোজোম সংখ্যা আছে 4টি। ক্রোমোজোম সংখ্যা আছে 4টি। প্রথম যে মিয়োসিস বিভাজন, এখানে 2টা কোষ উৎপন্ন করবে, এখানে ক্রোমোজোম সংখ্যা থাকবে 2টা। কিন্তু এই ক্রোমোজোমগুলো থাকবে একটু মোটা। এর পরবর্তী যে কোষগুলো তৈরি হবে, এখানে আবার ক্রোমোজোমগুলো থাকবে সিঙ্গেল, মানে একেবারে চিকন। তোমাদের পাঠ্য বইয়ে এই চিত্রটা দেওয়া আছে। প্রথম যেটা, এটাকে বলছি প্রথম মিয়োটিক বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা দ্বিতীয় মিয়োসিস বিভাজন। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আছে তোমাদের নেক্সট যে আলোচনাটা আছে, তোমাদের এই পর্যন্ত আলোচনা কিন্তু শেষ হয়ে গেল। মিয়োসিস কি, কোথায় ঘটে, কিভাবে ঘটে, এই 3টা টপিকস অলরেডি আলোচনা শেষ। তাহলে এবার আমরা আসবো, তোমরা চাইলে এই চিত্রটাকে একটু লিখে নিতে পারো। এটাকে যদি তোমরা সংকেত দাও তাহলে এটা 2n, এটা হবে n, এটাও n, প্রত্যেকটাই হবে n সংখ্যক ক্রোমোজোম বাহী। অর্থাৎ এখানে মাতৃকোষে যদি 2 সেট থাকে, অপত্য কোষে হবে 1 সেট। এটা তোমরা খাতা কলমে ভিডিওটা দেখে বই খাতার সাথে রেখে এটা তোমরা চিত্র ভাষায় প্র্যাকটিস করতে পারো। কারণ পরীক্ষায় যদি আসে মিয়োসিস কোষ বিভাজন ব্যাখ্যা, তাহলে অবশ্যই এই চিত্র সংযুক্ত করে উত্তর করতে হবে। এবার আসো বংশগতিবিদ্যা কি বা বংশগতিটা কি।
আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে কোনো জীব কিন্তু আপনা আপনি সৃষ্টি হয় না। সকল জীবের উৎপত্তি হইতে গেলে কি করতে হয়? সকল জীবের উৎপত্তি হইতে গেলে অবশ্যই সেক্ষেত্রে দেখা যায় যে পিতা বা মাতার প্রয়োজন পড়ে। পিতা মাতা ছাড়া কখনো সন্তানের উৎপত্তি হয় না। এখন কথা হচ্ছে যে প্রক্রিয়ায় মূলত পিতা মাতা থেকে তাদের স্বীয় বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, পিতা মাতা থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের বৈশিষ্ট্য সন্তানের মাধ্যমে বা সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলি বংশগতি। বিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতিবিদ্যা। ইংলিশে বলা হয় এটাকে জেনেটিক্স। তাহলে আমি আবারও বলছি, পিতা মাতা থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো, যেমন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, আমরা কিন্তু আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিছু বৈশিষ্ট্য আমাদের পিতা থেকে পাই আর কিছু বৈশিষ্ট্য আমাদের মাতার দেহ থেকে পাই। এই যে পিতার দেহ থেকে কিছু বৈশিষ্ট্য পাচ্ছি, মায়ের দেহ থেকে কিছু বৈশিষ্ট্য পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়া আমাদের শরীরে আসছে এই প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। এখন আসো, বংশগতি যেহেতু এক দেহ থেকে আরেক দেহে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি যে কিসের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরের যে অন্যতম মাধ্যম সেটা হচ্ছে এক নম্বরে আমি দায়ী করতে পারি ক্রোমোজোম। 2 নম্বর মাধ্যম হিসেবে কাজ করতেছে ডিএনএ ও আরএনএ। 3 নম্বর এর বাহক হিসেবে কাজ করতেছে জিন। তাহলে ক্রোমোজোম কিভাবে বংশগতি ও বৈশিষ্ট্য বহন করতেছে দেখো। ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক, মানে ভৌত ভিত্তি আমরা বলতে পারি। এই ক্রোমোজোমের মাধ্যমে মূলত এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো এগুলো স্থানান্তরিত হয়। এখন ক্রোমোজোম কিন্তু সরাসরি বংশগতি ও বৈশিষ্ট্যগুলো স্থানান্তর করতে পারে না, এর জন্য তাকে নির্ভর করতে হয় ডিএনএ এবং আরএনএ এর উপর। ডিএনএ এর পুনরূপ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পুনরূপ হচ্ছে রাইবো রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা এই ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান যার মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। এখন আসো, এই ডিএনএ আরএনএ সরাসরি কোনো বৈশিষ্ট্য ক্রিয়েট করতে পারে না। ডিএনএ বা আরএনএ সরাসরি কোনো বৈশিষ্ট্য ক্রিয়েট করতে পারে না। ডিএনএ আরএনএ বৈশিষ্ট্যগুলো এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করতে পারে বা প্রকাশ করার জন্য যে রাসায়নিক সত্তা বা রাসায়নিক বস্তুটা দায়ী সেটা হচ্ছে জিন। আর জিন হচ্ছে ডিএনএ এর খণ্ড, জিন হচ্ছে ডিএনএ এর খণ্ড। এই জিনের মাধ্যমেই মূলত বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। এই জন্য জিনকে বলা হয় জীবদেহের দৃশ্যমান অদৃশ্যমান সকল বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। জিনকে বলা হচ্ছে জীবদেহের সকল দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। যেমন আমাদের চুলের রং, চুলের প্রকৃতি, চোখের বর্ণ, শরীরের বর্ণ, আমাদের আচার আচরণ, কথাবার্তা, কণ্ঠস্বর, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো, এই জিনিসগুলো মূলত এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত বা এই যে জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য, এগুলো সবগুলোই কিন্তু জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো মূলত এই জিনের মাধ্যমে স্থানান্তরিত হয় এবং জিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। তা আশা করি তোমরা এই বংশগতি সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছো। আসলে বংশগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের এই ছোট ক্লাসে তোমরা বংশগতি সম্পর্কে তেমন কোনো বিষয় আলোচনার বিষয়বস্তু হিসেবেও পাবা না। এটা জীববিজ্ঞানের অত্যাধুনিক একটা শাখা।
এই শাখাটা আসলে বর্তমান যে গবেষণা কাজ, এই গবেষণা কাজের মধ্যে সবথেকে বেশি মনে হয় এই শাখাকে নিয়েই হচ্ছে, যেহেতু আমাদের এটা সরাসরি জীবদেহের সাথে সম্পর্কিত। তো এটা অত্যন্ত বিশাল এবং বিস্তারিত আলোচনা এবং আমাদের কি বলবো যে অত্যাধুনিক একটা শাখা। তো যাই হোক, যার কারণে সব কিছু এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব না। আর যতটুকু তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে আমি চেষ্টা করেছি সহজভাবে তুলে ধরার। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করতে পারবে। তো যার কারণে অবশ্যই তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে এবং বংশগতি সম্পর্কে তোমাদের যা প্রশ্ন, তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুদীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।